আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ম্যারাথন বৈঠকেও শান্তি আলোচনায় পৌঁছতে ব্যর্থ ইরান আমেরিকা। চুক্তি নিয়ে মাথা ব্যথা নেই ট্রাম্পের। ইরানকে সহায়তায় চায়নার প্রতি সতর্কবার্তা। স্বস্তি ফেরেনি দেশের জ্বালানির বাজারে। চাপ সামলাতে রাজধানীতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে সংকট, মন্তব্য বিরোধী দলীয় নেতার। আওয়ামী লীগ জাতীয় সংসদকে গোয়াল ঘরে পরিণত করেছিল, অভিযোগ হুইপ দুলুর। গণতন্ত্র পুনরুদ্ধারে সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবং মানবিক ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান। বললেন আন্তর্জাতিক মানের সেবা দিতে কাজ করছে বিপিএমসিএ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শুরুতে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। টানা ২১ ঘন্টার ম্যারাথন বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ ইরান ও আমেরিকা। রোববার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান। তবে ভ্যান্স দাবি করেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। সেই থেকেই ইরান ও আমেরিকার শীর্ষ পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ। আলোচনা তো দূরের কথা, প্রায় ৪৭ বছর পর মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই সুযোগ এনে দিল। নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মুখোমুখি আলোচনা করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর সেই বৈঠক চলেছে টানা ২১ ঘণ্টা ধরে। ম্যারাথন বৈঠক শেষে স্থানীয় সময় রোববার সকালে সংবাদ সম্মেলনে হাজির হন আমেরিকান প্রতিনিধি দলের প্রধান ভ্যান্স। জানান, ইরানের সঙ্গে লম্বা সময় বৈঠক হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। Bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান, তাই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ভ্যান্স দাবি করলেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। সেই সাথে দেশটিকে সবশেষ একটি প্রস্তাবনাও দেয়া হয়েছে বলে জানালেন জেডি। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও ইসলামাবাদে আলোচনা চলবে। এ সময় ওয়াশিংটনকে অতিরিক্ত আবদার অনুরোধ করতেও নিষেধ করা হয়। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে, ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বেইজিং। এদিকে সৌদি আরবে যুদ্ধ বিমান সহ বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান বলে জানিয়েছে রিয়াদ। আদিব মোহাম্মদ, ATN বাংলা।
ইরান আমেরিকা যুদ্ধবিরতির পরও স্বস্তি ফেরেনি জ্বালানির বাজারে। দেশের ফিলিং স্টেশনগুলোতে এখনও চলছে তেলের জন্য হাহাকার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে সময় মতো জ্বালানি না পাওয়ায় এবং নগরীর সব পাম্প খোলা না থাকায় সংকট কাটেনি। তবে শনিবার থেকে নগরীর বেশ কয়েকটি পাম্পে সরকার ঘোষিত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে 10 লিটার জ্বালানি পাচ্ছেন মোটরসাইকেলের চালকরা। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কমলেও দেশের বাজারে কমেনি জ্বালানি নিয়ে ভোগান্তি। এখনও রাজধানীর ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ হচ্ছে জ্বালানি প্রত্যাশীদের সারি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিনের তুলনায় শনিবার বেশি চাপ লক্ষ্য করা গেছে। জ্বালানি পেতে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তিতে চরম হতাশ গ্রাহকেরা। আমি পাম্পে আসছিলাম ভাইয়া ভোর 4টার পরে, 4:15 কি 4:30টার দিকে, এখনো পাম্পে যাইতে পারি নাই। মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় সংসদে বলতেছে যে তেলের অভাব নাই, কিন্তু আমরা জনগণ, সাধারণ জনগণ খুব কষ্ট পাচ্ছি ভাই। তেল আছে সব জায়গায়, তেল আছে, পামালারা হয়তো অনেক জায়গায় দেয় না, এক জায়গায় দেয় 1 লিটার, এক জায়গায় দেয় 2 লিটার, দিতে চায় না। এরকম সিরিয়ালে তো এত তেলের অভাব থাকার কথা না আমাদের। এদিকে অবৈধ মজুত ঠেকাতে পরীক্ষামূলকভাবে অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে মোটরসাইকেলে তেল বিক্রি করছে বেশ কিছু পাম্প। এই অ্যাপসে যখন আপনার তথ্য থাকবে তখন তেলের একটা খরচের একটা হিসাব পাওয়া যাবে যে বাংলাদেশে কতগুলো, একটা জরিপ হয়ে যাবে। অ্যাপ হচ্ছে একটু বেশি দিচ্ছে, 10 লিটার পর্যন্ত পার ডে দিচ্ছে। তো এখনো পাই নাই, পাওয়ার পরে এক্স্যাক্টলি আমি ডিটেলসটা বলতে পারবো। পাম্প কর্তৃপক্ষ বলছে, নগরীর বেশিরভাগ পাম্পেই সময় মতো জ্বালানি ডিপো থেকে আসছে না। এতে অন্যান্য পাম্পে বাড়ছে মানুষের চাপ। যদি অ্যাট এ টাইম সারাদিন আমরা যেমন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তেল দেওয়ার ব্যবস্থা করে থাকি, এটা যদি সবগুলো পাম্পে অ্যাট এ টাইম করা যেত, আসলে সবগুলো পাম্পে যদি অ্যাট এ টাইম তেল দিত, তাহলে দু একটা পাম্পের প্রতি এই প্রেশারটা থাকতো না। তেলের জন্য দীর্ঘ সময় নগরীর রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে রাস্তায় বাড়ছে যানজট। জ্বালানি সংকট নিয়ে গ্রাহকদের আতঙ্ক কমানো গেলে এই ভোগান্তি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দেশের রাজনৈতিক সিন্ডিকেটের কারণে তেলের সংকট চলছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সেমিনারে কথা বলেন তিনি। এদিকে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে জামাতের আমির বলেন, আবারও জনগণের অধিকার পায়ে পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের অধিকার আদায়ে সরকারকে চুল পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন বিরোধী দলীয় নেতা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখছেন সহকর্মী মুশফিকুর রহমান। যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, সপ্তাহের প্রথম কার্য দিবসে কেমন দেখছেন পাম্পগুলোর অবস্থা? চিন্তিয়া এই মুহূর্তে আছি রাজধানীর আসাদ গেটে একটি পেট্রোল পাম্পে। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে লম্বা সারি মোটরসাইকেলের, এই লম্বা সারি ছাড়িয়ে গেছে, আসলে টাউন হল বাজার পার হয়ে গেছে। এবং যেটা বললেন যে সপ্তাহের প্রথম দিনে কেমন, সপ্তাহের প্রথম দিনে কিন্তু আসলে ভিড় তুলনামূলক অনেকটা বেশি। আমি একটু সামনের দিকে দেখাতে চাই যে আসলে আমরা যতটুকু খবর পেয়েছি যে এই পাম্পটার মধ্যে কিন্তু তেল, বেশিরভাগ তেলই শেষ হয়ে গেছে রাতের মধ্যে। এর ফলে যেটা হয়েছে, আপাতত মোটর সাইকেলগুলোকে কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে এই পাম্পে, এবং কিছুক্ষণ পর আসলে ডিপো থেকে গাড়ি আসলে তারপরে কিন্তু আসলে যেগুলো ব্যক্তিগত গাড়ি আছে, প্রাইভেট কার, সেই প্রাইভেট কারগুলোকে তেল দেওয়া হবে, এমনটা বলেছে এই পাম্পের যারা সংশ্লিষ্ট আছেন তারা। এবং মোটরসাইকেল আরোহী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই বলেছেন যে আসলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যাবত অনেকে অপেক্ষা করছেন, এবং অপেক্ষা করার পর কিন্তু আসলে তেল এখনো পর্যন্ত পাচ্ছেন না। এর জন্য কিন্তু তারা কিন্তু অনেকেই ক্ষোভ ঝেড়েছেন। তারা বলেছেন আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টার অনেক সময় আসলে চলে যাচ্ছে, এবং অনেকে কিন্তু আসলে সময় মতন অফিসে ঢুকতে পারছেন না। এর ফলে কিন্তু আসলে অফিস থেকেও আসলে যেহেতু দীর্ঘদিন যাবত এই তেলের সংকট দেখা দিচ্ছে এবং পাম্পে আসলে দীর্ঘ লাইন লেগে থাকছে, এর ফলে যেটা হয়েছে যে আসলে যে
অফিসেও কিন্তু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এমনটাই বলছেন তারা। এবং আমি যে পাম্পটায় দাঁড়িয়ে আছি এই পাম্পের অপোজিটেও কিন্তু আর একটা পেট্রোল পাম্প রয়েছে, সেটা কিন্তু আসলে বেশিরভাগ সময় দেখা যায় সকাল থেকে দুপুর অবধি বন্ধ থাকে। এবং শুধুমাত্র ওই পাম্প না, রাজধানীর অনেক অধিকাংশ পাম্পের চিত্র হচ্ছে পাম্পগুলো আসলে সকাল থেকে দুপুর অবধি বন্ধই থাকে। অনেকে বলে থাকেন যে রাতের মধ্যেই তাদের তেল শেষ হয়ে যাওয়ার কারণে এই অবস্থা হয় আর কি। এর ফলে যেটা হয়েছে, সকালে যারা আসলে অফিসগামী মানুষ বা পাঠাও যারা রাইড করেন বা উবার যারা চালান, এরা রাইড শেয়ার যারা করেন আর কি, এরা কিন্তু আসলে বিপাকে পড়েছে। এর ফলে যেটা হয়েছে যে সকাল থেকেও যদি পাম্পগুলোতে আসলে তেল দেওয়া হতো এবং 24 ঘন্টাই আসলে এমন একটা সিস্টেম করা হতো যে ডিপো থেকে আসার সেই সংকটটা থাকতো না, তাহলে কিন্তু আসলে সংকট কিছুটা কাটতো। এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। চিন্তিয়া। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দেশের 4টি সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী 14 মে পর্যন্ত 14 দিন এই কার্যক্রম চলবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকার 2 সিটিতে প্রায় 9 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে দক্ষিণে 90টি স্থায়ী ও 450টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। এছাড়া উত্তর সিটিতে 54টি স্থায়ী ও 502টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাম রুবেলা টিকাদান কর্মসূচির খবর নিচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। যুক্ত হচ্ছি তার সাথে। তুহি, টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে কিনা আমাদেরকে জানান। জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু সারা দেশে 4টি সিটি কর্পোরেশনে, অর্থাৎ ঢাকার 2টি সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখানে স্বাস্থ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই যে ক্যাম্পেইন সেটি উদ্বোধন করা হবে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, ঢাকা 2 সিটি কর্পোরেশনে প্রায় 9 লাখ শিশুকে টার্গেট করে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 4 লাখের কিছু বেশি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5 লাখের কাছাকাছি মানুষকে টিকা দেওয়া হবে। শিশুদেরকে যারা টিকার আওতায় আসেনি বিগত দিনে, তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি, 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসার জন্য স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন এবং যদি এই লক্ষ্যমাত্রা পূরণ না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আরও বিশেষ কর্মসূচি নেবেন। অর্থাৎ আগামী 14 মে পর্যন্ত 14 দিন এই কার্যক্রম তাদের চলবে, বিশেষ কার্যক্রম চলবে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের 90টি স্থায়ী ও 450টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলবে এবং উত্তর সিটি কর্পোরেশনে 54টি স্থায়ী এবং 502টি অস্থায়ী টিকাদান যে কেন্দ্রগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু শিশুদেরকে টিকা দেওয়া হবে। এর পাশাপাশি যাদেরকে টিকার আওতায় নিয়ে আসা যাবে না, তাদের জন্য স্পেশালি অস্থায়ী ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র করা হবে এবং তাদেরকে টিকা দেওয়া হবে। আরও যেটি জানানো হয়েছে যে গার্মেন্টসে যারা চাকরি করেন বা বিশেষ বস্তিগুলোতে যে শিশুগুলো রয়েছে, সেই শিশু এবং তাদের মায়েরা যেখানে রয়েছে, তাদেরকে নির্ধারণ করে সেখান থেকে যাচাই করে তাদেরকে কিন্তু ভ্রাম্যমাণ হিসেবে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে আজ যে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, বিশেষ এই টিকাদানের মাধ্যমে একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে কিন্তু টিকার আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সেটির চেষ্টা করে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিনথিয়া। তুহি, আপনাকে ধন্যবাদ। মানবিক ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় সংগঠনটির সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে বিপিএমসিএ। দাবি জানান সরকারের সহযোগিতার। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বিপিএমসি-এর 17তম বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা। এ সময় নতুন কমিটির 21 জন সদস্যকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতে বেসরকারি মেডিকেল কলেজের ভূমিকা অপরিসীম। তুলে ধরেন মানবিক চিকিৎসক গড়ে তোলার বিষয়। মেডিকেল এথিক্স, একটা ডাক্তার একটা রোগীর কাছে ইজ নেক্সট টু গড। উই হ্যাভ টু রান এ লং ওয়ে টু মেক doctors fully morally equipped with the medical education. আমাদেরকে আরও অনেক
প্রত্যেকের মালিক পক্ষ আপনারা যারা আছেন, আপনাদেরকেও অনেক চিন্তা করতে হবে টু মেক এ ভেরি গুড ডাক্তার। গুড ডাক্তার মিনস মরালি গুড অ্যান্ড এডুকেশনালি গুড। অনুষ্ঠানে বিপিএমসি এর সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। তুলে ধরেন বেসরকারি মেডিকেল কলেজের নানান সীমাবদ্ধতার কথা। সরকারি মেডিকেল কলেজে ধরেন আপনি ৬,০০০ ডাক্তার তৈরি করতে, তাকে সরকারি মেডিকেল কলেজ ৪,০০০ ডাক্তার তৈরি করছে, এটা বিরাট একটা ব্যাপার। আমাদের পরিকল্পনা হলো যে আমরা এটাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে চাই, যেন এটা নিয়ে আমাদেরকে কোশ্চেন না করে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো এটা মানে ভালো না, এটা আমরা খুব একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, একটা স্ট্যান্ডার্ডে। সেজন্য একটা মানে আমাদের কাউন্সিল তৈরি হয়েছে যাতে এটা কোয়ালিটি খুব বাড়ায়। এই ব্যাপারে আমরা খুবই সজাগ, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে শুধুমাত্র এমবিবিএস পাস করবে না, সেখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে, মানে স্পেশালিস্ট হবে, এটা আমাদের একটা স্বপ্ন। বাংলাদেশে বর্তমানে ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, যার আসন সংখ্যা ৬,৩০৮টি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেলি রোডে মহিলা সমিতি মঞ্চে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জয়মা রহমান। মহিলা সমিতিতে শিশুতোষ নাটকটি উপভোগ করেন তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নাটক দেখা মূল উদ্দেশ্য নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই সেখানে যান। পরে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সাথে ফটো সেশনে অংশ নেন। শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্পের এই শিশুতোষ নাটকটি নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, বিএনপি তা অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমার দ্বিতীয় দিনে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপি সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন সংগ্রামের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান রিজভী। ১২ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। দেশের জনগণ জানবে যে যারা ক্ষমতায় আছেন বা পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল, বিরোধী দল, একটা সুস্থ এবং সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অবলম্বন করছেন, এবং প্রত্যেকটিতেই জনগণের কাছে জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদকে গোয়াল ঘরে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপি সরকার সংসদকে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় বলে জানান তিনি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বর্তমান সংসদকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংসদ উল্লেখ করে বলেন, দেশ গঠনে এ সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেমস হামিমের রিপোর্ট। চলমান রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, রাজনৈতিক সংকট সমাধান রাজপথে নয়, সংসদে আলোচনার মাধ্যমে হওয়া উচিত। বিরোধী দলকে সংসদমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, যে আন্দোলন রাজপথে আমরা কি হবে, রাজপথে তাদের সব আমাদের অধিকার আছে, তাদের অধিকার আছে। বিরোধীরা এত রাজনৈতিকভাবে হয়তো তারা মনে করেছে, আমরা মনে করি যে এটা এমন কোনো বড় ইস্যু না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে প্রতিপক্ষকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করেননি এবং ভবিষ্যতে করবেন না। নেতাদেরকে জুডিশিয়ালি কিলিং করা, হত্যা করা, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে হত্যা করা, এটা সবসময় তারা এই যে নোংরা রাজনীতি করেছে, তারই মানে এই অন্যায় অবিচার এদেশের ছাত্র জনতার আন্দোলনের কারণে
আজকে তাদেরকে খেসারত দিতে হয়েছে। জিয়াউর রহমান কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন। তার দেখানো পথ ধরে তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন এমন প্রত্যাশা করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। পার্লামেন্টারি ডেমোক্রেসির যে সূচনা, সেই সূচনা পুনরায় বাংলাদেশে যেটি শুরু হয়েছে সেটি আমাদেরকে ধরে রাখতে হবে, সেটি আমাদেরকে মেনে চলতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংসদে আলোচনা হবে, সংসদে তর্ক হবে, সংসদে যুক্তি হবে এবং এই পার্লামেন্টারি ডেমোক্রেসির যিনি উদ্যোক্তা, যিনি প্রবক্তা বেগম খালেদা জিয়ার কথা আজকে এই মুহূর্তে বলতেই হয় যে তিনি বাংলাদেশকে যেভাবে প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়বার জন্য প্রত্যয় করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে একটি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশ গড়বার চেষ্টা করেছেন, তার বর্তমান সংসদ উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন আলোচকরা। আমি আশাবাদী। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। বর্ষবরণ উৎসবকে ঘিরে রঙিন ও উৎসবমুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈশু, বিশু, চাকরান, চাংলান, পাতা ও বিহু উদযাপনকে কেন্দ্র করে পাহাড় জুড়ে বইছে উৎসবের আমেজ। ফুল ভাসানো, পাজন রান্না, প্রার্থনা এবং নানা সাংস্কৃতিক আয়োজনে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন পাহাড়ের মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। বর্ষবরণ উৎসবকে ঘিরে এখন রঙিন পাহাড়ি জনপদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিজু, সাংরাই, বৈশু, বিশু, চাংক্রান সহ নানা উৎসব উদযাপনে পাহাড় জুড়ে বইছে আনন্দের আমেজ। চৈত্রের শেষ 2 দিন ও বৈশাখের প্রথম দিন, এই 3 দিন মূল উৎসব হলেও এর রেশ থেকে যায় আরও কয়েকদিন। আজ উৎসবের প্রথম দিনে নদী ও ছড়ার জলে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানানো হয়েছে। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু বিশু উৎসব শুরু হয়েছে। তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে নদীতে ফুল অর্পণ করে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করেছেন। পাশাপাশি চলছে পিঠা তৈরি, প্রার্থনা, পানি খেলা ও সাংস্কৃতিক আয়োজন। আমরা ফুল দিয়ে মা গঙ্গাকে নতুন বছর হিসেবে বরণ করে থাকি। আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আমরা সাঙ্গু নদীতে আসছি। নতুন বছর যাতে আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি, আমাদের পরিবারে যাতে মঙ্গল আসে, বছর ভালোটা কাটুক, সবার জীবনে আনন্দ সুখ বয়ে আসুক। অন্যদিকে খাগড়াছড়িতেও ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বর্ষবরণ। ভোর থেকে শিশু কিশোর ও তরুণ তরুণীরা চেঙ্গি ও মাইনি নদীতে ফুল উৎসর্গ করে নতুন বছরকে স্বাগত জানায়। একই সাথে মারমা সম্প্রদায়ের সাংরাই, ত্রিপুরাদের বৈশু ও ম্রো সম্প্রদায়ের চাকরান উৎসবও চলছে। এছাড়া রাঙামাটি সহ দেশের সব পাহাড়ি জনপদে চলছে বর্ষবরণের আনন্দ উৎসব। সকল প্রাণী যাতে সুখী থাকে এই প্রার্থনা করছি। সুখ সমৃদ্ধি হয়, বিশ্ব শান্তি হয়, এই উদ্দেশ্যে এই প্রার্থনা নিয়ে আমরা গঙ্গা মায়ের কাছে ফুল অর্পণ করি। ভালো লাগছে, আর আমরা এখানে সবাই ফুল ভাসিয়ে দিয়েছি আমাদের পৃথিবীর জন্য, সুখ শান্তি মঙ্গলের জন্য, সবাই ভালো থাকে মতো। 12 থেকে 14 এপ্রিল পর্যন্ত মূল আয়োজন চললেও পাহাড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে খেলার খবর। সবচেয়ে কম বয়সে লা লিগায় লামিনে ইয়ামালের ১০০তম ম্যাচ খেলার কীর্তি গড়ার দিনে এসপনিয়লকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প নুয়ে খেলার ৯ ও ২৫ মিনিটে ফেররান তোরেসের কল্যাণে ২-০-তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। ৫৬ মিনিটে পল লোসানো এসপনিয়লের হয়ে একটি গোল শোধ করেন। তবে ৮৭ মিনিটে পাল্টা আক্রমণে নিজেদের ১০০তম ম্যাচে গোল করেন ইয়ামাল। ২ মিনিট পর রাশফোর্ডের কল্যাণে ৪-১ ব্যবধানে বড় জয় পায় বার্সেলোনা। বাংলাদেশের উদীয়মান ও প্রতিভাবান বডি বিল্ডারদের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজিত স্বাধীনতা দিবস বডি বিল্ডিং প্রতিযোগিতা শেষ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে 2 দিনের এই প্রতিযোগিতার 8টি ওজন শ্রেণীতে প্রায় 150 জন শরীর গঠনবিদ অংশ নেন। দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খায়রুল কবির খোকন এমপি। এ সময় বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের এআইজিপি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান ও যুগ্ম সম্পাদক খালিদ আব্দুল
আবদুল্লাহ বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ম্যারাথন বৈঠকেও শান্তি আলোচনায় পৌঁছাতে ব্যর্থ ইরান আমেরিকা, চুক্তি নিয়ে মাথা ব্যথা নেই ট্রাম্পের, ইরানকে সহায়তায় চায়নার প্রতি সতর্কবার্তা। স্বস্তি ফেরেনি দেশের জ্বালানির বাজারে, চাপ সামলাতে রাজধানীতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি, রাজনৈতিক সিন্ডিকেটের কারণে সংকট, মন্তব্য বিরোধী দলীয় নেতার। আওয়ামী লীগ জাতীয় সংসদকে গোয়াল ঘরে পরিণত করেছিল, অভিযোগ হুইপ দুলুর। গণতন্ত্র পুনরুদ্ধারে সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবং মানবিক ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান, বললেন আন্তর্জাতিক মানের সেবা দিতে কাজ করছে বিপিএমসিএ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।